নমস্কার, আমি রাজপ্রতাপ বসু, রাজপ্রতাপের ঠেকের থেকে। রাজপ্রতাপের ঠেক 1.5 বছর বয়স বলা যেতে পারে আমার এই চ্যানেলটি, কারণ অক্টোবর মাসের 1 তারিখ 2024 সাল চ্যানেলের পথ চলা শুরু হয়েছিল। এটা 2026-এর জুন চলছে। 2026 সালের 1 অক্টোবর এলে আমাদের চ্যানেলে 2 বছর সম্পন্ন হবে। এবং এটা বলাই বাহুল্য যে 2 বছর বয়স অতিক্রম করার আগেই আমাদের চ্যানেলটি প্রায় 1 লক্ষ সাবস্ক্রাইবারের একদম কাছাকাছি এসে পৌঁছেছে, সবকিছুই আপনাদের ভালোবাসায় এবং ঠাকুরমশাই এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃপায়। আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটি গল্প পড়ে শোনানোর চেষ্টা করব, যেটি এর আগে এই চ্যানেলে আমি কখনো করিনি। তবে একটি গল্প আমি ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে একটি গল্প আমার খুব ভালো লাগলো। যেহেতু লাইভে গল্পটা পড়ছি, সেহেতু আবহ নিশ্চয় হবে না, মানে আবহ আমি সৃষ্টি করতে পারছি না। শুধুমাত্র আমার কণ্ঠের মাধ্যমেই আমি গল্পটা পড়ে শোনাচ্ছি। একটি ছোট গল্প, লেখক শঙ্কর চ্যাটার্জির কলমে মৃতদেহ গল্পটির নাম। খোকন ড্রাইভিং লাইসেন্সটা আজ হাতে পেল। মুখে একটু খুশির আলো ফুটে উঠল। এবার যদি কিছু পয়সা রোজগার করা যায়, তবু তো তাদের মতো গরিব ঘরে দুমুঠো ভাত জুটবে। সংসারে সেই বড়, এরপর এক ভাই আর এক বোন। বিধবা মা লোকের বাড়িতে রান্নার কাজ করে। খোকনের বয়স 23 বছর, তার ওপরই বেশি চাপ। ওর মুখে এই খবর শুনে মায়ের মুখে হাসি ফোটে। যাক, যদি 2 পয়সা বেশি আসে, সংসারের সচ্ছলতা বাড়ে। কিন্তু খোকন যা ভেবেছিল তা হলো না। কেউ বলে কাঁচা লাইসেন্স, কেউ বা বলে হাত আগে পাকাও, গাড়ি না চালালে হাত পাকবে কি করে। এইসব কথা শুনতে শুনতে হতাশা ঘিরে ধরে ওকে। একজন ড্রাইভার বন্ধু পরামর্শ দেয়, এখানে তাকে কেউ কাজ দেবে না, বরং চেনা জানা গণ্ডি ছাড়িয়ে চলে যা, হয়তো কাজ জুটে যেতে পারে। কথাটা খোকনের মনে ধরল। ব্যান্ডেল ওর বাড়ি ছাড়িয়ে ত্রিবেণীর দিকে একদিন সে গেল। গাড়ি ভাড়া পাওয়া যায় লেখা কয়েকটা দোকানে ঢুও মারল। ওর লাইসেন্সের ডেট দেখে একই কথা শুনতে হলো ওকে। ও বলার চেষ্টা করেছিল গাড়ি অনেকদিন চালায়, লাইসেন্স হালে বার করেছে। ওর শুকনো মুখ দেখে একজন বলল, তুমি গোলক মণ্ডলের ওখানে গেলে কাজ পেলেও পেতে পারো। কয়েকদিন আগেই ও বলছিল ওর ড্রাইভার অসুস্থ, লোক খুঁজছিল। তো নতুন একটা আশায় আলো দেখতে পেল খোকন। ঠিকানাটা জেনে নিয়ে দুপুর রোদ্রে ওখানে চলল। গোলক মণ্ডল তার বাড়িতেই ছিল। মোটা ঘাড়ে গর্দানে চেহারা, তার ওপর যেন লোমের জামা পড়ে আছে। হঠাৎ দেখলে শিল্পাঞ্জির কথা মনে হয়। খালি গায়ে লুঙ্গি পরে বেরিয়ে এলো সে। খোকনের মুখে সব শুনে বলে, আমার গাড়ি বেশি স্পিডে ছোটানোর প্রয়োজন হয় না, লাইসেন্স থাকলেই হলো। খোকন বুঝতে পারলো না লোকটি কি বলতে চাইছে। লোকটি বলল, বুঝতে পারলে না, আমার একটা মরা বয়বার গাড়ি আছে। হেড়ে গলায় বলে লোকটা। ড্রাইভারের অভাবে রাতের দিকে ভাড়া খাটাতে পারছে না সে, তাই জন্যে খোকনকে সে নির্বাচন করেছে। রাত্রের গাড়িটা খোকনকে চালাতে হবে। মোদ্দা কথা, কাঁচে ঢাকা সববাহী গাড়ি। একটা অস্বস্তি দেখে খেলে গেল খোকনের। সে একটু মনে মনে ইতস্তত বোধ করলো, কিন্তু নেই মামার থেকে তো কানা মামা ভালো। অগত্যা রাজি হয়ে যায়। খোকন তখনও জানতে পারেনি এই গাড়ি তার জীবনে বয়ে নিয়ে আসতে চলেছে এক মহা নিশার অন্ধকার। খোকনের ডিউটি ছিল রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত। খোকন অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো, কারণ এই চাকরিটাও হাতছাড়া করতে চায় না সে, বরং এই ফাঁকে অন্য কোথাও চেষ্টা করবে। গোলক মণ্ডল বলল, প্রথমে আমি তোমাকে মাসে 5,000 দেব, কাজ দেখে মাইনে বাড়াবো। এই 3 দিন এখানকার রাস্তাঘাট একটু চিনে নাও। কথাবার্তা পাকা করে বাড়ি ফিরল খোকন। বাড়িতে মরার গাড়ি চালানোর খবরটা চেপে গেল, না হলে মা আগেই মানা করবে। কাজ শুরু করলো খোকন। প্রথম প্রথম একটু অস্বস্তি হতো মৃত মানুষগুলোকে স্ট্রেচারে করে গাড়িতে তুলতে। অবশ্য মৃতের বাড়ির লোকরাও হাত লাগাতো। তবে রাত 12টার পর সাধারণত কোনো ডাক পড়তো না। ও গোলক মণ্ডলের গ্যারেজে রাতটা ঘুমিয়ে কাটিয়ে দিত। পাশেই সববাহী গাড়িটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতো। সতর্ক হয়ে ঘুমোতো, কখন ফোন বেজে ওঠে এই ভেবে মাস 2 কাটিয়ে দিল খোকন। ওর কাজের প্রতি মনোযোগ দেখে মালিক আরো 1000 টাকা বাড়িয়ে দিল তার মাইনে। সকালের ড্রাইভারের নাম রতন।
বয়স্ক লোক, এখানেই বাড়ি। ও ভোর 5টায় চলে আসতো। খোকন এখন রাস্তাঘাট মোটামুটি চিনে গেছে। বাড়িতে জানে খোকন এক ডাক্তারের গাড়ি চালায়, ডাক্তারের নাইট ডিউটি থাকে। এখন সংসার খানিকটা সচ্ছল হয়েছে। এদিকে গরমের রোদ ঝলসানো তাপ ক্রমশ কমে আসছে। জুন মাসের মাঝামাঝি হতে চলল, আর বোধহয় 1 সপ্তাহের মধ্যেই বর্ষা দেখা যাবে। সেদিন খোকন গ্যারেজের সামনে পায়চারি করছে। গ্যারেজটা মন্ডলের বাগানের শেষ প্রান্তে। বাগানে ফুলের থেকে বড় বড় গাছের ভিড়, আম, কাঁঠাল, জামরুল ইত্যাদি। গুমোট গরম, আর এক বিন্দুও হাওয়া নেই। থ মেরে বসে আছে প্রকৃতি। গ্যারেজের ভেতরে গরমে বসা কখনোই সম্ভব নয়। এই সময় দূরের অন্ধকারে আকাশে বিদ্যুতের ঝিলিক খোকনের চোখে পড়ল। যা গরম পড়েছে, বৃষ্টি না হয়ে যায় না। মোবাইলে সময় দেখল 11টা। রাত্রির বয়স বেশি হয়নি। হঠাৎ গ্যারেজের ভেতর থেকে কাঁচ ঢাকা মৃতদেহ রাখার বাক্সটার ছিটকিনির চাপা শব্দ ওর কানে এলো। যেন কেউ ছিটকিনি খুলে বেরোবার চেষ্টা করছে। বুকে একটা শিরশিরানি উপলব্ধি করলো খোকন। তারপরে মনকে বোঝালো এ অসম্ভব ব্যাপার, ও নিশ্চয়ই ভুল শুনেছে। মনকে শক্ত রাখার চেষ্টা করলো। গ্যারেজের ভেতর দিকে তাকালো সে বারবার। 40 পাওয়ারের বাল্বের আলো অন্ধকারকে পুরোপুরি দূর করতে পারেনি। তবু নিঃসন্দেহ হবার জন্যে ও পায়ে পায়ে গ্যারেজের দিকে এগিয়ে এলো। চোখে পড়ল ছিটকিনি আটকানো খালি কাঁচের বাক্সটা। তখনই ওর কানে ভেসে এলো এক মেঘ ডাকার গুড় গুড় শব্দ। একটা ঠান্ডা বাতাসের স্পর্শ ওর শরীরে লাগলো। তার মানে বৃষ্টি আসছে। গোলকমণ্ডলের বাগানটা অন্ধকারে ঢেকে আছে। গাছে বাতাসের ছোঁয়া। গরম ভাবটা কমতে শুরু করেছে। এই প্রথম একটা কথা খোকনের মনে আঘাত করল। বৃষ্টি নামলে এই গ্যারেজেই ওকে আশ্রয় নিতে হবে। কথাটা মনে হতেই একটা গা ছমছমে অনুভূতি শরীরকে ঘিরে ধরল। কিন্তু কেন এই অনুভূতি? ও কি ভয় পাচ্ছে? ভয়ের কারণই বা কি? আসলে ছিটকিনি খোলা শব্দটা এখনো কানের ভেতরে ওর রয়ে গেছে। বাতাসে গাছের পাতাগুলো কেঁপে উঠল। বর্ষার প্রথম বৃষ্টির জল খোকনের মাথায় পড়ল। আকাশে বিদ্যুতের চমকে 1 সেকেন্ডের জন্য বাগানটা আলোকিত হয়ে গেল। পরক্ষণেই কোথাও বাজ পড়ল। অনিচ্ছা সত্ত্বেও ও গ্যারেজের দিকে এগোলো। গাড়িটা ওর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মৃতদেহ রাখার জায়গা পিছন দিকে। আলো মাঝামাঝি থাকার জন্য পিছন দিকটায় আলো আঁধারির পরিবেশ। বৃষ্টি বেশ জোরেই নামলো। গাছের পাতায় রিমঝিম ধ্বনি। 11:30 বেজে গেছে। খোকন গ্যারেজের সামনে দাঁড়িয়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারছে না। এদিকে বৃষ্টির তেজ ক্রমশ বাড়ছে। ভয়কে সংযত রেখে আরো একটু ভেতরে ঢুকলো সে। গাড়িতে ড্রাইভারের সিটে ঢুকতেও গা শিরশির করছে তার। এই সময় ওর নাকে অগরুর গন্ধ ভেসে এলো। এই কদিন মরা বয়ে বয়ে গন্ধটা নাকে পরিচিত হয়ে গেছে। বিকেলে রতনদা নিশ্চয়ই কোনো ক্ষেপ খেটেছে, তারই গন্ধ এখনো ছাড়ছে। তবু সে গাড়ির কাঁচের বাক্সের দিকে তাকাতে পারল না। মন থেকে বিস্তর ব্যাখ্যা দিয়েও আতঙ্কটাকে চাপা দিতে পারছে না কোনো মতে। বরং পরিবেশের সাথে সাথে সেটা বেড়েই চলেছে। বাইরে রীতিমতো দুর্যোগ শুরু হয়ে গেছে। বৃষ্টির সঙ্গে ঘন ঘন বাজ পড়া শব্দ ওর কানে তালা ধরিয়ে দিচ্ছে। খোকনের চোখে মুখে বিপদের শঙ্কা, কিন্তু বিপদটা কিসের সেটাই ভেবে পাচ্ছে না সে। এবার ওর নাকে অগরুর সঙ্গে ধূপের গন্ধ নতুন করে এসে লাগলো। এবার যেন স্নায়ুগুলো বিদ্রোহ করে উঠল। বৃষ্টিটা না হলে এই মুহূর্তেই হয়তো গ্যারেজ ছেড়ে বাইরে চলে যেত। অনেক চেষ্টা করলো নিজের মনকে বোঝাতে। অহেতুক সে ভয় পাচ্ছে। ভয় জিনিসটাই এমন, একবার যদি মাথায় ঢুকে যায়, হাজার চেষ্টাতেও ভয় বার করা যায় না। ও নিজের অজান্তে নাকটা দুবার টানলো। ধূপের গন্ধ আরো বেশি করে ওর শরীরে ঢুকলো। আর সংযত থাকতে পারল না সে। উৎকণ্ঠা কমাবার জন্যে গন্ধের উৎস খুঁজতে লাগলো। মৃতদেহ রাখার কাঁচের ঘরটা ওকে অনেকক্ষণ থেকে আকর্ষণ করছিল। এখন ভয়ে ভয়ে ওই আবছা অন্ধকার বাক্সের দিকে তাকালো সে। আর সঙ্গে সঙ্গে এক লহমায় দেহের সমস্ত রক্ত যেন মুখে উঠে এলো। স্নায়ুগুলো অবশ হয়ে এলো।
ভয়ার্ত চোখে সে দেখল কাঁচের বাক্সে একটা মৃতদেহ শোহানো আছে। বিস্ফারিত দৃষ্টিতে সে সম্মোহিতের মতো তাকিয়ে রইল সেদিকে। তার উত্তেজিত মস্তিষ্কে নানা কথার খেলা চলছে। এই জন্য ছিটকিনি খোলার শব্দ সে পেয়েছিল, আর এই অগরুর আর ধূপের গন্ধ তার মানে ওই মৃতের শরীর থেকেই আসছে। কিন্তু রতনদা মরা শুদ্ধ গাড়ি এখানে কেন রেখে যাবে? তাহলে যাবার আগে কিছু বলবেই না কেন? মাথা যেন এই বিষয়টা মেনেই নিতে পারছে না তার, সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। হঠাৎ তার চোখে দুটো আরো সতর্ক হয়ে উঠল। সে দেখতে পাচ্ছে মৃতদেহটা ধীরে ধীরে নড়ছে। খোকনের মুখের রেখাগুলো ভেঙে চুরে যাচ্ছে। ছুটে পালাবার জন্য মন ব্যাকুল হয়ে উঠেছে, কিন্তু পা দুটো সম্পূর্ণ অবশ। কাঁচের পাল্লাটা খুলে গেল। নিষ্প্রাণ দেহটা হামাগুড়ি দিয়ে নিচে নামছে। ওর মস্তিষ্ক এবার বিপদ ঘন্টি বাজাচ্ছে। আর এখানে থাকা যুক্তিসঙ্গত নয়, কিন্তু বিদ্রোহ ঘোষণা করছে ওর পা দুটো। শরীরের বাকি অংশ কেমন যেন অবশ হয়ে আছে। এ কি তবে অত্যাধিক ভয় পাওয়ার কারণে হচ্ছে? সেই মৃতদেহ একটু কাছাকাছি আসতে খোকন মরদেহের মুখ দেখে অজ্ঞান হয়ে যাবার আগের মুহূর্তে নিজেকে সামলে নিল। এ কে? কাকে দেখছে ও? এ কি সম্ভব, না চোখের ভুল? সেই ঘাড়ে গর্দানে লোকটা, যার গায়ের কালো লোমগুলো অনেকটা বন মানুষের মতো। আচমকা খোকনের কানে ঝড় বৃষ্টি ভেদ করে কান্নার শব্দ ভেসে এলো। মালিকের বাড়িতে নিশ্চয়ই কিছু হয়েছে, কিন্তু মালিক তো এখানে। চোখের সামনে থেকে গোলক মণ্ডলের মূর্তি অদৃশ্য হয়ে গেল। খোকন ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাড়ির মধ্যে ঢুকে দেখল মালিক হাঁ করে বিছানায় মরে পড়ে আছে। গল্পটা এখানেই শেষ হলো। গল্পটি আমার মানে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে পাওয়া একটি গল্প। গল্পটা ছোট গল্পের মধ্যে আমার খুব ভালো লেগেছে। হয়তো আবহ সঙ্গীত দিয়ে যদি পরিবেশন করতে পারতাম তাহলে গল্পটি আরো ভালো লাগতো। যেটুকু চেষ্টা করলাম আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের কেমন লাগলো জানতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে। তাছাড়া আমার ফেসবুকের শ্রোতা এবং আমার ইউটিউবের শ্রোতা প্রত্যেককেই বলছি, আপনারা রাজপ্রতাপের ঠেক চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে নিন, কারণ এক যে ছিল অমর জীবন সিরিজ শুরু হতে চলেছে অতি সম্প্রতি রাজপ্রতাপের ঠেকে। কিছু বড় এবং বিশেষ নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য। যেহেতু আমরা 100K সাবস্ক্রাইবারের একদম সন্নিকটে এসে দাঁড়িয়েছি, তাই বিশেষ দিয়ে আমরা শেষ করব 100K সাবস্ক্রাইবারের গন্ডি, এবং আরো বিশেষ দিয়ে শুরু করব 100K পরের যাত্রা। এইটুকু বলে আমার এই ক্ষুদ্র প্রয়াসটি এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন রাজপ্রতাপের ঠেকের, এভাবেই ভালোবাসতে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।